কিছুদিন আগে যে পরীক্ষা হলো ওর মধ্যে ওরা জমা দিয়েছে, আমার স্টুডেন্ট ছিল, ওরা এটা করেছিল স্কয়ার ডেরিভেটিভ, হবিগঞ্জ এটা ওরা করেছে। কি অবস্থা? জি এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি বলছো? শোনা যাচ্ছে না। জি, ও ঠিক আছে, অফ করে দাও। হ্যাঁ, নাকি আমার মনে অফ করতে হবে। ও, এটা হলো যে ওই যারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করেছে ওদেরই একটা অ্যাকনলেজমেন্ট ছিল। আমি দেখাচ্ছি তোমাদের আসলে যে একটা ইন্ডাস্ট্রি কিভাবে রান করে। কিন্তু তোমাদের তো আমরা যদি থাকতাম, আমরা একটা ইন্ডাস্ট্রি তোমাদের এতদিন ভিজিট করাতে পারতাম। এটা স্কয়ার ডেনিম, অনেক সুন্দর ইন্ডাস্ট্রি, হবিগঞ্জে। পাশে অনেক টেক্সটাইল ইন্ডাস্ট্রি এখন এস্টাবলিশ হচ্ছে হবিগঞ্জে। ওইখানে যেহেতু গ্যাস আছে কাছাকাছি, প্রাণারে ফেলে স্কয়ারের অনেক আছে, পায়োনিয়ার ডেনিম, স্কয়ার ডেনিম। এখানে আসলে ওদের লেআউটটা দেখিয়েছে। দেখো একটা ইন্ডাস্ট্রির লেআউট কেমন হয়। এটা একটা টোটাল ইন্ডাস্ট্রি, একটু ধারণা দিচ্ছি আজকে। দেখো একটা ইন্ডাস্ট্রি, দেখো শুরুতে এখানে ইয়ার্ন স্টোর, মানে যেহেতু ওরা ইয়ার্ন কিনে নিয়ে আসবে, এখানে ইয়ার্ন স্টোর করা থাকবে, বিভিন্ন কাউন্টে ইয়ার্ন থাকবে। এই ইয়ার্ন থেকে যাবে ওয়ার্পিং। ওরা এখানে যে ফ্লোরটা দেখিয়েছে এখানে বল ওয়ার্পিং ছিল, ওয়ার্পিং হবে। মানে ইয়ার্ন স্টোর এখানে বল ওয়ার্পিং এর এই সেকশনের মধ্যে হয়তো ওয়াইন্ডিংটা আছে, হয়তো এদিকে ছোট্ট একটা সেকশন আছে ওয়াইন্ডিং। এরপর যখন ওয়ার্পিং হয়, যেহেতু বল ওয়ার্পিং, এটা পরে ডাইং হতো, ওই যে রোপ ডাইং যেটা আছে। তারপরে দেখো বাম পাশে এখানে ডাইং সেকশন। ডাইং করার পরে আবার এলসিবি লং চেইন বিমের দ্বারা সেটাগুলোকে ওপেন করে। এই তো ওয়ার্পিং শেষ হলো। তারপরে সাইজিং যাবে, এই যে সাইজিং হলো, অনেকগুলো 3টা সাইজিং মেশিন আছে। সাইজিং মেশিন হওয়ার পরে তারপরে উইভিং হবে। কিন্তু তোমরা জানো উইভিং এর আগের স্টেজই হলো সাইজিং। উইভিং হলো, উইভিং হওয়ার পর এটা ফিনিশিং স্টেজে যাবে। দেখো ফিনিশিং, মার্সেরাইজিং, স্টিম স্টেন্টার, সানফোরাইজিং স্টেন্টার, এরপর ওয়াশিং সেকশনে যাবে। ওয়াশিং মানে আসলে ইন প্রোডাক্ট হয়ে গেল। এই ইন্সপেকশন সব স্টেজেই হয়। ইন্সপেকশন উইভিং এর পরে হবে, ফিনিশিং এর পরে হবে, পরে ফাইনাল ইন্সপেকশন হয়ে প্রোডাক্টটা আসলে এই ফ্যাক্টরি থেকে বাইং হাউসে অথবা শিপমেন্টে চলে যাবে। আর এখানে এটা পরিচালনা করার জন্য ইসার অ্যাডমিন, এসি প্ল্যান, এটা একটা দেখিয়েছে ওরা। তোমাদের একটা ধারণা হবে যে আসলে ইন্ডাস্ট্রি গুলো কেমন। এটা দেখো, তাহলে আমরা একটা জিনিস দেখালাম যে তোমরা টাইটেলটা লিখে রাখো যে একটা ইন্ডাস্ট্রির লেআউট, একটা ইন্ডাস্ট্রির লেআউটটা কেমন হয়। মানে লেআউটটা এমন হইতে হবে আমাদের ঘরের ডেকোরেশন যেভাবে করি আমরা, যাতে লেআউট করার সময় কয়েকটা জিনিস খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে এটার প্রসেস ফ্লো চার্টের উপরে খেয়াল রাখতে হয়, কার পর কে যাবে। যার পরে যেটা প্রয়োজন, এটা যদি পাশাপাশি না থাকে তাহলে ইন্টারনাল ট্রান্সপোর্টেশন অনেক বেশি হবে। এখান থেকে এখানে নিতে হচ্ছে, এখান থেকে এখানে নিতে হচ্ছে। তারপরে মেশিন গুলো এমন ভাবে রাখতে হয় যাতে বাইরের সানলাইট বা বাইরের যে ন্যাচারাল রিসোর্স আছে এটা যাতে ব্যবহার করা যায়। একটা জানলার পাশে যদি অনেক বড় একটা মেশিন দিয়ে রাখলো যে বাইরের কোনো কিছু দেখা যায় না, তখন তো দিনের বেলাও লাইট দিতে হবে। আর লেআউটটা করতে হয় মূলত বিল্ডিং করার আগে, মানে কনস্ট্রাকশন করার আগে লেআউট করতে হয়। কারণ কোথাও এমন হয় যে মেশিনের হাইট এত বেশি যেটা 2 তলা পরিমাণ বা 2 তলা 2.5 তলা পরিমাণ স্পেস লাগবে। আর বিল্ডিংটা যদি করা হয়ে থাকে তখন তো আর এটা করা যাবে না। এই জন্য একটা ইন্ডাস্ট্রি করার আগে সবার আগে যেটা লাগে লেআউট লাগে। ইন্ডাস্ট্রির আমরা যে আর্কিটেকচারাল ভিউ সহ, যেটা আসলে প্রত্যেকটা লেন্থ
কতটুকু উইথ, কতটুকু হাইট, কতটুকু। এটার উপরে ডিপেন্ড করবে যে এই প্লান্টের মধ্যে পিলার কোথায় কোথায় বসবে, যেহেতু এটা একটা বড় হিউজ কনস্ট্রাকশন। এই জন্য দেখবা যে আগের যে ইন্ডাস্ট্রি গুলা ছিল, এখনো অনেক ইন্ডাস্ট্রি আছে যারা টিন শেড দিয়ে বানানো, টিন দিয়ে বানানো একতলা। আর বড় কারণই ছিল যে টিন দিয়ে যদি বানানো হয় তাহলে বেশি পিলার দরকার হতো না, এই জন্য টিন দিয়ে বানানো হতো। আর এখন তো বলে ওইভাবে স্পেসিং করে নিতে হয়। তাহলে এটা গেল একটা ইন্ডাস্ট্রি লেআউট। একটা আসলে এটা ইন্ডাস্ট্রি, পুরো ইন্ডাস্ট্রি না। এরপরে দেখো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। একটা ইন্ডাস্ট্রিতে আসলে লোকজন কিভাবে থাকে এটা সবার কমন জানা, অর্গানোগ্রাম বলে, অর্গানোগ্রাম। তাহলে একটা লেখো লেআউট, সেকেন্ড লেখো অর্গানোগ্রাম, এগুলা কিন্তু এক্সামে থাকবে। একটা ইন্ডাস্ট্রি অর্গানোগ্রাম জেনারেলি টিপিক্যাল একটা কেমন হয়, জিএম এর উপরে মনে করো যে এক্সিকিউটিভ ডিরেক্টর থাকে, এরপরে ডিরেক্টর থাকে, এরপরে এমডি থাকে। এমডি থেকে শুরু করে কেউ এমডি, তারপরে দেখা যাবে যে ইডি। এরপর যদি প্লান্টে চলে যাও, বিভিন্ন ডিপার্টমেন্টে, এখানে লিখেছি ডিপার্টমেন্টে, ডিপার্টমেন্টের তো এক্সিকিউটিভ ডিরেক্টর হয় না, তখন যেটা হয় জেনারেল ম্যানেজার, তারপর ডিজিএম, ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ ওয়ান, সিনিয়র এক্সিকিউটিভ টু। এটা আসলে একটাই বলা যায়, এই সবগুলো মিলে এক্সিকিউটিভ বলা যায়। যে এক্সিকিউটিভ লেভেলের লোক মানে অফিসার থাকে এক্সিকিউটিভ। এরপরে সাধারণ সেকশন সেকশন অফিসার থাকে, তাদের কাজকে অ্যাসিস্ট করার জন্য অ্যাসিস্ট্যান্ট অফিসার। আমাদের মূলত আমাদের যারা বিএসসি থেকে যায় তাদের আসলে এক্সিকিউটিভ পোস্ট গুলাতেই তারা জব করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে একটা ইন্ডাস্ট্রিতে অর্গানোগ্রাম মোরাললেস এরকমই হয়। এক্সিকিউটিভ থাকে, এরপরে ম্যানেজারদের দিকে যায়, ম্যানেজার থেকে এরপরে জেনারেল ম্যানেজারের দিকে যায়। এরপরে আসলে জেনারেল ম্যানেজার তো একটা মালিকের মতো, মানে এরপর থেকেই এই পোস্ট গুলা মানে মালিক ওরিয়েন্টেড। এক্সিকিউটিভ ডিরেক্টর, এটি একদম ম্যানেজমেন্ট লেভেলে। আসলে ম্যানেজারের পর থেকেই তার যে কাজগুলো থাকে এই পোস্ট গুলা পুরোটাই ম্যানেজেরিয়াল। টেকনিক্যালি সাউন্ড হইতে হয় কিন্তু ম্যানেজেরিয়ালটাই থেকে অনেক বেশি। তাহলে অর্গানোগ্রাম গেল আমাদের, এটা জানা দরকার যেহেতু। তারপরে জব গুলো আসলে শিফট গুলা কেমন হয় তোমাদের ধারণা আছে? যে জবের শিফট গুলা কেমন হয় ধারণা আছে কারো? না স্যার। এটা দুই ধরনের হয়, জানার কথা তো, তোমরা তো এখন সিনিয়র হইছো। যত জব আছে জব গুলার আসলে দুই ধরনের শিফট হয়। একটা হলো আগে যে ইন্ডাস্ট্রি গুলা ছিল, আগের ইন্ডাস্ট্রি গুলার একটা কনসেপ্ট ছিল যে তোমার নর্মাল যে 9টা 5টা, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। যেমন আমাদের গার্মেন্টস গুলা আছে, শুক্রবার দিন অফ থাকবে, শুক্রবার দিন সবার জন্য অফ। এটা একটা পলিসি। তখন যেটা হয় আসলে 9টা 5টায় কাজ হয় না, যেহেতু 9টা 5টায় কাজ হয় না তখন লেবার ল হিসেবে তাদেরকে ওভার টাইম দিতে হয়। মানে 9টার পরে যদি কেউ কাজ করে 10টা 11টা 12টা 1টা, বা মানে বিকাল 5টার পরে যদি কেউ কাজ করে তখন তাকে ওভার টাইম, বা তার শিডিউল ডিউটির পরে যদি কাজ করে লেবার লতে তাকে ওভার টাইম দিতে হবে। তাহলে এটা ছিল এক সময় যে শুক্রবার দিন বন্ধ থাকবে আর প্রত্যেক দিনই 9টা 5টা থাকবে। পরে মানুষ চিন্তা করছে যে না, ইন্ডাস্ট্রি কেন বন্ধ রাখবো, বন্ধ রাখলেই তো লস। এটা তখন মানুষ চিন্তা করেছে দা ফ্যাক্টরি রানস 24 আওয়ার্স এ ডে, 24 ঘন্টা খোলা রাখতে হবে। তখন তো অনেক টাইট শিডিউল হয়ে যায়। এখন দেখো 3টা শিফটে ভাগ করেছে, কিন্তু একজন মানুষকে তো 24 ঘন্টা খাটাইতে পারা যাবে না। ইন জেনারেলি 3টা শিফট থাকে, এ শিফট, বি শিফট আর সি শিফট। দেখো সকাল 6টা থেকে দুপুর 2টা, দুপুর 2টা থেকে রাত 10টা, রাত 10টা থেকে সকাল 6টা।
এই 3টা শিফটে থাকে। কোথাও কোথাও অনেকটা অমানবিক আছে, 2টা শিফটও থাকে। 2টা শিফট যাদের থাকে এদের বেশিরভাগ থাকে সকাল 8টা থেকে রাত 8টা একটা শিফট, আর একটা হলো রাত 8টা থেকে সকাল 8টা একটা শিফট, 12 ঘন্টা করে 2 শিফট থাকে। কিন্তু স্ট্যান্ডার্ড শিফট হলো লেবার ল আইএলও হিসেবে যে 8 ঘন্টা থাকবে। এখানে দেখো প্রত্যেক 8 ঘন্টা আছে, 3 8 24 ঘন্টা কাভার করেছে। আর আরেকটা আছে দেখো জেনারেল শিফট। জেনারেল শিফট হচ্ছে 8টা 5টা, 8টা 5টা অথবা 9টা 5টা, এটা আরো অ্যালাউন্স সহ লিখেছি আমি। এই ক্ষেত্রে যেটা হয়, পার্মানেন্টলি কেউ শিফট করে না, বা বি শিফট করে না, বা সি শিফট করে না। তারা যেটা করে রোস্টার করে করে, এক সপ্তাহ একজন এই শিফট, তারপরে বি শিফট, তারপর সি শিফট। স্বাভাবিকভাবে যেটা হয় তোমার, মানে এবিসি যদি হয়, দেখো দেখো এই সাইকেলে হয়, সি শিফট করার পরে বি শিফট হয়, এক সপ্তাহ একদিন সি শিফট করবে, নাইট করবে, এরপরে একদিন, তারপরে সপ্তাহে বি করবে, এরপরে এ করবে। এভাবে চেঞ্জ করা যায়। আর সপ্তাহে ইন জেনারেলি একদিন অফ ডে থাকে। যেসব ইন্ডাস্ট্রি 24 ঘন্টা খোলা, ওইসব ইন্ডাস্ট্রি গুলো যেটা হয়, সিনিয়ররাই স্বাভাবিকভাবে শুক্রবারে অফ ডে দেয়। সিনিয়র যারা থাকে এরা শুক্রবারে অফ ডে দেয়, আর জুনিয়র যারা থাকে এরা অন্য দিন অফ ডে নিতে হয়, রবিবার সোমবার মঙ্গলবার এরকম নিতে হয়। তাহলে এখন গেল আর একটা জিনিস আমাদেরকে, যে শিফট চেঞ্জ গুলা কিভাবে। তারপর আমরা আগাই বিভিন্ন সেকশনের, যেমন আর এন ডি তে স্বাভাবিকভাবে দেখো জেনারেল শিফট হয়। আর এন ডি আই থাকে কোথাও কোথাও, এগুলা দেখো, এগুলা কিন্তু সব 3টা করে শিফট আছে। তারপর এমপ্লয়ি গুলো, এটা আমাদের এতটা প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা এখন উইভিং ডিপার্টমেন্ট, যেহেতু আমরা তো শুরুতে বলেইছি যে উইভিং এর প্রিপারেশন আমরা দেখবো, যে উইভিং এর আমরা প্রসেসটা দেখবো, আসলে উইভিংটা কিভাবে হয়। এটা যদি একটা ডেনিমের দেখিয়েছে, এটা বলেছি ওয়ার্পিং ডাইং অন চেন বিম সাইজিং এরকম। এটা এখানে থাকুক ইন্ডাস্ট্রিতে, যেহেতু আমরা ইয়ের মধ্যে ঢুকে গিয়েছি। আমরা আবার স্লাইডে ফিরে যাই, আরো কিছু কথা তোমাদের মনে করে দিই, তাহলে সহজ। এক্ষেত্রে দেখো আমাদের ওয়াইন্ডিং কাকে বলে, আমরা তখন বলেছিলাম যে বিভিন্ন প্যাকেজ থেকে সুইটেবল প্যাকেজে যে জড়ানোটাকে ওয়াইন্ডিং। এই যে সুইটেবল প্যাকেজের মধ্যে জড়ানো। হ্যাঙ্ক কাকে বলে, কারো মনে আছে হ্যাঙ্ক কাকে বলে? 840 ইয়ার্ড সম্ভবত ওয়ান হ্যান্ড। 840 ইয়ার্স ইয়ার্ন একসাথে, যেটাকে এটাকে হ্যাঙ্ক বলে। ঠিক আছে, আজকে ম্যাথ করাবো, শেষে একটা ম্যাথ করাবো। এটা ভিতরে গেলাম না, শুধুমাত্র মনে করাই দিচ্ছি যে বিভিন্ন প্যাকেজ ছিল, দেখো বিভিন্ন শেপের কারণে বিভিন্ন রকম নাম ছিল। এখানে উল্লেখযোগ্য একটা ব্যাপার হলো যে শাটল যে আছে, যার মাধ্যমে আসলে ওয়েব সুতাটাকে পাস করা হয়, এটার মধ্যে এটাকে যেটা বলে, এটাকে পার্ন বলে, এটাকে পার্ন বলে। আর এই কাঠের এই উডেন পার্টটা কি বলে? শাটল বলে। বিভিন্ন প্যাকেজ ছিল, কোন চিজ, কপ, জুটের 2টা প্যাকেজ
ছিল, জুটের দুইটা প্যাকেজের কেউ নাম বলতে পারবা? জুটের পাটের যে দুইটা প্যাকেজ ছিল। কারো মনে আছে? পাটের দুইটা সুতার প্যাকেট ছিল। কপ আর স্পুল ছিল, কপ আর স্পুল। এই যে স্পুল আর কপ ছিল, এই দুইটা ছিল হলো জুটের প্যাকেজ। ওকে, এরপরে আমরা দেখেছিলাম আসলে প্যাকেজ গুলাকে যে আউন্ট করে, কেউ একজন মেসেজ পাঠিয়েছে। এই একজন মেসেজ পাঠিয়েছে যে আমার কথা কেটে কেটে আসতেছে, তোমরা কি কথা শুকিয়ে জানাইলে আমি তাহলে চেষ্টা করব। এখন দেখো, আহ, যেহেতু আমরা প্যাকেজ জড়াবো, এটা কিন্তু একদম ইজি প্রসেস, প্যাকেজে জড়ানোটা একদম ইজি প্রসেস। কিন্তু আসলে যেহেতু এক একটা প্যাকেজ এক এক রকম হবে, এই জন্য তিন ভাগে ভাগ করেছে। যে একটা হলো প্যারালালি, যদি একটা প্যাকেজের মধ্যে পরস্পর ইয়ার্ন প্যারালাল থাকে, তাহলে বোঝা যাচ্ছে প্যারালাল প্যাকেজ হলে অনেকগুলো সুতা লাগবে, প্যারালাল প্যাকেজ হলে অনেকগুলো সুতা লাগবে। আর একটা হচ্ছে যে ক্রস, মানে আমরা যেরকম এলোমেলো ভাবে জড়াই, ক্রস করে এখানে একবার, আবার এরকম করে এরকম করে এরকম করে, তখন ক্রস হলে একটা সুতা দিয়ে করা যাবে। নিয়ার প্যারালালও একটা দিয়ে করা যাবে, স্প্রিং এর মতো হবে, জাস্ট অ্যাজ লাইক অ্যাজ স্প্রিং, নিয়ার প্যারালালটা। এরপর হলো সুতা যেহেতু জড়ানো হয় সুতাটা খোলার জন্য উইথড্রল বলে বা আনউইন্ডিং বলে। এই আনউইন্ড প্রসেস গুলোর মধ্যে একটা সাইড থেকে খোলা যায় আর একটা উপর থেকে খোলা যায়, এটা বোঝাই যায়। যারা প্যারালালি থাকে এই সুতাগুলো সাইড থেকে খুলতে হবে, যেহেতু এখানে ফ্লান্স থাকে। আর যদি কেউ একজন বলো যে প্যারালাল যে প্যাকেজটা, এর মধ্যে যদি এই ফ্লান্স না থাকে, বেড়াটা যদি না থাকে দুই পাশে, কি হবে তাহলে? স্যার ইয়ারগুলো দুই পাশ দিয়ে পড়ে যাবে স্যার। দুই পাশ দিয়ে পড়ে যাবে, yes। এটার উপরে দুইটা ভাগ করা হয়েছে, দেখো সাইড উইথড্রল। এটার যেহেতু এটা এটা স্টেশনারি, ও শুধু চুপ করে থাকবে আর ওকে প্রয়োজন সুতাগুলাকে টেনে নিবে প্রয়োজন। আর এখানে প্রয়োজন টানলেও দেখা যায় তাকে এখানে একটা মোটর দিয়ে বাইনি হওয়া একটা মোশন দিয়ে দিতে হবে। এটা একটু কস্টলি, কিন্তু অনেকগুলো সুতা থাকে, ব্যবহারও ওরকম দামি। এটা ছিল, এটা তো পরীক্ষায় কমন আসে, সাইড উইথড্রল। আর এটা পরীক্ষা কিন্তু সবসময় থাকে, ওভার হেড উইথড্রল আর সাইড উইথড্রল। বেশ, এটা তো একদম ইজি। এরপর হলো ওই প্যারালাল প্যাকেজ গুলো, একটা আমরা একটা প্যাকেজই দেখতে পাচ্ছি, এটা একটা ফার্স্ট প্যাকেজ। এটা কোথাও ওয়ার্পিং সেকশনের পরে, সম্ভবত ওয়ার্পিং হওয়ার পরে অথবা সাইজিং হওয়ার পরে এটা একটা প্যাকেজ দেখা যাচ্ছে। তারপর হলো নিয়ার প্যারালাল, এই যে একটা পানের মধ্যে দেখা যাচ্ছে একটাই সুতা, এমন ভাবে জড়িয়েছে মনে হয় পাশাপাশি আছে, এরকম ছিল। তারপরে ক্রস সাউন্ড, এখানে ক্রস গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে ক্রস সাউন্ড অথবা নিয়ার প্যারালালের ক্ষেত্রে ফ্লান্স লাগে না, ওপেন অবস্থায় ওদের ডাইমেনশনালি ওদেরকে স্টেবল করে, ওদের ওন স্ট্রাকচার, নিজেদের যে স্ট্রাকচার, এই আউন্ড প্রসেসই তাকে স্টেবল করে। এরপরে বিভিন্ন ভাবে ভাগ করেছে। স্যার জি, নিয়ার প্যারালাল আর হচ্ছে ক্রস দুইটা কি প্রায় সেম? নিয়ার প্যারালাল আর না, একদম সেম না, তবে একই রকম। এই দেখো একটা ইয়ানের মধ্যে পার্ন ওয়াইন্ডিং যখন নিয়ার প্যারালাল, তখন যেটা করা হয়, দেখো একটা সুতা একবার মনে করো এখানে দিলাম, এখানে ওয়াইন্ডিংটা করলাম, তারপরে আরেকটা করলাম, মানে একটু পাশে সরে এসেছো, বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। অথবা শুরুতে মানে এটা স্টেপ বাই স্টেপ করলাম, এই দেখো শুরুতে আসলে এইভাবে হয়, এরকম এরকম হয়, এরকম এরকম। তুমি একটু ইউটিউবের একটা পার্ন ওয়াইন্ডিং এর একটা ভিডিও দেখে বুঝতে পারবে। এই পার্ন ওয়াইন্ডিং এরকম হয়, প্যাকেজটা ঘুরতে থাকে, এরকম এরকম হয়। যখন একটু হাইট যখন বেড়ে যায়, প্যাকেজটা যখন ফুল হয়, তখন আবার এখান থেকে শুরু করে এরকম, আবার এরকম হলো, ওই ট্রাভার্সিংটা হয় অল্প অল্প, এই জন্য নিয়ার প্যারালাল হয়। বুঝতে পেরেছো? জি স্যার। একটু একটা দেখে নিন, আমি তাহলে এখন দেখাতে পারি, যেহেতু অনেক আগে।
না স্যার আমি দেখে নিব স্যার। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আর একটা হলো ক্রস আউট। ঠিক আছে, আরেকজন মেসেজ পাঠিয়েছে। দুইজন মেসেজ পাঠিয়েছে, বলতেছে যে আমার কথা বোঝা যাচ্ছে না। তাহলে তো কথা তো বুঝতে হবে, না তো আর মুশকিলে পড়ে যাবে। নেটওয়ার্কটা দেখি, কিন্তু এখানে ফুল একজন হলো এরপরে দেখো তানভীরা তো কথা বলে না। একটা মেশিন থেকে দেখাচ্ছি তোমাদের। তোমরা কি কেউ দেখো এই ফিগারটা দেখে অ্যাঙ্গেল অফ ওয়াইন্ডিং অ্যাঙ্গেল কোনটা এটা বলতে পারবা? আমি একটা কাজ করি, এর মধ্যে আমরা ওয়াইন্ডিংটা আজকে একটু সামারি করি, তাহলে সবার জন্য সুবিধা হবে। অনেকদিন আগে তো অনেকে ভুলেই গেছে। সবাই এসে বসছে মোটামুটি 37। কেউ একজন বললো যে ওয়াইন্ডিং অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড কোনটা? স্যার এ। এটা তো একটা সুতা। সুতা কোনটা যায়? এই যে বাঁকানোটা সুতা, এই যেটা হলো সুতা। তাহলে অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড কোনটা বলতে পারবা? স্যার এ। এই যেটা, আর থিটা যেটা, এটা থিটা, এই যেটা সেটা কয়েল অ্যাঙ্গেল। এটা কয়েল অ্যাঙ্গেল। হ্যাঁ, তাহলে কয়েল অ্যাঙ্গেল যদি বাড়তে থাকে তাহলে জিনিস কি হবে বলতো? এটা তাহলে কি ক্রস থেকে প্যারালাল, সূত্রটা পারপেন্ডিকুলার প্যারালাল হয়ে যাবে স্যার তখন। তখন কি হবে? এটা কিন্তু আমি অনেক সময় কুইজ হইলে বা সিটি হইলে আমি সবসময় এটা দিই যে কয়েল অ্যাঙ্গেল যদি বাড়তে থাকে তাহলে জিনিসটা কি হবে? ক্রস আউট থেকে ধীরে ধীরে প্যারালালের দিকে যাবে, নাকি প্যারালাল থেকে ধীরে ধীরে ক্রসের দিকে আসবে? স্যার ক্রস থেকে প্যারালাল হবে স্যার। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে সে বুঝতে পারছে কি পারে নাই, অথবা একটু উলট পালট করে দিই যাতে সে বুঝতে পারে। এই বইয়ের মধ্যে সব ডিটেইলস আছে যে কিভাবে ট্রাভার্সিংটা হয়। এখন একজন বলো ট্রাভার্সিং কেন হয়? ট্রাভার্সিং কয়েকটা জিনিস জরুরি। যে প্যাকেজটিকে জড়ায় আর যার মধ্যে জড়ায়, এর মধ্যে পুরো ওয়াইন্ডিংটা এসে পড়ছে। তাহলে একটা হলো ইনপুট ম্যাটেরিয়াল আর একটা আউটপুট ম্যাটেরিয়াল। পথে যাদেরকে পাই, ইয়ানকে গাইড করার জন্য গাইড পায়, টেনশন দেওয়ার জন্য টেনশন। এটা হতে পারে ম্যানুয়াল অথবা অটোমেটিক, নিউমেটিক, যে কোনো কিছু হতে পারে। সেন্সর গুলো থাকে বিভিন্ন স্টপ মোশনকে ইন্ডিকেট করার জন্য। এরপরে হলো যে প্যাকেজের মধ্যে জড়াবো, আরেকটা হলো যার দ্বারা এটাকে মোশন দিব। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যার দ্বারা তাকে মোশন দিব। এটার উপর আমরা ম্যাথ করাবো। আমরা বলেছিলাম যেটা সারফেস কন্টাকে ঘুরে, এটা মনে রাখো, তাই হবে সারফেস কন্টাকে। এটা প্যাকেজটা ঘুরে সারফেস কন্টাক্টে। একটা হলো প্যাকেজকে সরাসরি ড্রাইভ দেওয়া যায়, তখন কি হবে? এটা তো তোমাদের আমি দেখিয়েছিলাম। ওয়াইন্ডিং রেট কি হবে বলতো? যদি মোটরের মধ্যে ডিরেক্ট একটা মোটরের দ্বারা একটা প্যাকেজকে ঘোরানো হয়, যেটা মডার্ন মেশিন গুলোতে এরকমই, তখন বলো যদি মোটরের স্পিড একই রকম থাকে, তাহলে প্যাকেজ যে দেয় বাড়ার সাথে সাথে কি ওয়াইন্ডিং রেটের কি অবস্থা হবে? কমবে, বাড়বে, না একই থাকবে? বাড়বে স্যার। যদি তখন ব্যয় বেড়ে যাবে, ঘূর্ণন সংখ্যা যদি একই থাকে, তাহলে সে তার জড়ানোর রেট বেড়ে যাবে। এই জন্য যেটা করতে হয়, তখন রেট যদি একই রাখতে হয়, তখন তখন কি করতে হবে আমাদের? স্যার স্পিডটা কমায় দিতে হবে। তখন এই মোটরটা ইউজ করা যাবে না। আমাদের যে নরমাল যে মোটর, এই মোটরটা ইউজ করা যাবে না। তখন কোন ধরনের মোটর ইউজ করতে হবে বলতে পারবা? স্টেপার স্যার মোটর, যেটা ম্যানুয়ালি স্যার কন্ট্রোল করা যাবে, যে মোটর সেটা। ম্যানুয়ালি কঠিন। ম্যানুয়ালি একটা মোটরের স্পিড কম বেশি কিভাবে করবা?
মোটর তো একটা ইলেকট্রিক্যাল ডিভাইস। এই জন্য যেটা করতে হবে আলটিমেটলি ওই সার্ভো মোটর বা স্টেপার মোটর এগুলো ইউজ করতে হবে। এটাই ছিল, এটা আমাদের প্রেজেন্টেশনের মধ্যে ছিল যে এখানে অনেক কিছু ছিল যে আমরা আসলে টেনশনার ছিল, যে টেনশনার কয় ধরনের হয়, বিভিন্ন ধরনের টেনশনার আছে, ইরিটিভ, এগুলো আমরা দেখিয়েছিলাম। ক্যাপস্টার, অটোমেটিক, আর এখন তো আসলে অটোমেটিক মেশিন মডেল গুলোতে একদম সেন্সর বেসড অটোমেটিক টেনশন গুলাই থাকে, টেনশনার থাকে। তারপরে ছিল ইয়ান গাইড ছিল, একটা হলো ইয়ান মাথা লাগে অথবা লাগে না। এরপরে স্টপ মোশন ছিল। বেলুন থিওরিটা ইম্পর্টেন্ট, একটা ওয়ার্নিং এর জন্য বেলুন থিওরিটা ইম্পর্টেন্ট। তারপরে টাওয়ার সিং ছিল, যে আসলে তবে টাওয়ার সিংটা হয়, টাওয়ার সিংটা যদি না হতো, একজন বলো যে এই যে ইয়ান গাইডটা যে প্যাকেজের মধ্যে যখন জড়ায় তখন ও ডানে বামে মুভ করে, ট্রাভার্সিংটা কেন হয়? ট্রাভার্সিং যদি না হয়ে একই জায়গায় জড়াতো তাহলে কি অসুবিধা হতো? এক জায়গায় উঁচা হয়ে যেত স্যার। না স্যার, এক জায়গায় শুধু ফেলে জড়াইতো স্যার। দুই দিকে স্লিপ করতো, এই জন্য এটাকে ডাইমেনশনালি স্টেবল করার জন্য ক্রস আউট করা হয়। ঠিক আছে, কিন্তু এটার অ্যাঙ্গেলটা সর্বোচ্চ এত বেশি রাখা যাবে যাতে একদম খুলে না যায়। যদি একদম স্ট্রেট করে ফেলে তাহলে খুলে যাবে একদম। এই জন্য ওটা একটা অপটিমাইজেশন লাগবে, যে একটা প্যাকেজের শেপ হিসেবে, প্যাকেজের শেপ তো বিভিন্ন রকম হয়, আর উপরে জিওমেট্রি আছে। আসলে একটা প্যাকেজের মনে করেন একটা কোন প্যাকেজ, এই কোন প্যাকেজের শেপের উপরে এটা সর্বোচ্চ কতটুকু অ্যাঙ্গেল এটাকে জড়ানো যাবে, এটার জন্য জিওমেট্রির উপরে ডিপেন্ড করবে যে আসলে এটা কি সর্বোচ্চ কত কয়েল অ্যাঙ্গেল সর্বোচ্চ কত দেয়া যাবে। তাহলে যেটা হবে করবে স্লিপ করে খুলে যাবে, এরকম আর কি। এটা আমাদের ছিল। এরপরে ছিল যে রেড গুলা, এই যে ড্রাইভিং গুলা ছিল, এটা আর আমি এদিকে গেলাম না, তোমরা তো একটু আগে এটা বলে ফেললাম। তারপরে হলো মডার্ন কিছু মেশিন গুলা ছিল, গেল একটা। আমরা এখন আজকে একটা জিনিস শিখি, ইন্ডাস্ট্রিয়াল অ্যারেঞ্জমেন্টের জন্য। তোমাদের কি কাউন্টের যে ব্যাপারগুলা, কাউন্টের ব্যাপারগুলো কি তোমাদের পড়ানো হয়েছে? জি স্যার, পড়ানো হয়েছে এটা কাউন্টের। ভেরিফাই। এখন বলো, আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে বল ওয়ার্কিং। বল ওয়ার্কিং জিনিসটা কি? কি কেউ বলতে পারবা বল ওয়ার্কিং? স্যার বলের মতো করে জড়ানো থাকে স্যার। ওয়ার্কিং এর এটা একটা ধরন, হ্যাঁ। বলো তো বলের মধ্যে কেন ওয়ার্কিং করা হয়, এটা কারণটা কি বলো তো? এই যে বল ওয়ার্কিং দেখা যাচ্ছে, এটাকে বল বলে। এই যে মাঝের যে কোন প্যাকেজ যেটা আছে, এই যে কোন না তো চিজ প্যাকেজ, এমটি চিজ প্যাকেজ, এই যে লোহার বা মেবি আনওয়াইন্ডিং এর সুবিধা হয় এই জন্য। না 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 না, এটা তো অনেক বড় প্যাকেজ। বল ওয়ার্কিং অনেক বড় প্যাকেজ না, টান ওয়ার্নিং সুবিধার জন্য না। বল ওয়ার্কিং তো অনেক বড় প্যাকেজ। এই যে দেখো বল ওয়ার্কিং কত বড় প্যাকেজ। এই যে এটাকে বলে বল ওয়ার্কিং। এই যেটা হলো বল, বলের মধ্যে অনেকগুলো সুতা একসাথে রোপ আকারে জড়ানো হচ্ছে, ক্রস কাউন্টে জড়ানো হচ্ছে, এটাকে বল ওয়ার্কিং বলে। কিন্তু এরকম করে অনেকগুলো সুতা একসাথে রোপ আকারে জড়ানোর কারণ কি কেউ বলতে পারবা? আমি উত্তর বলে দিচ্ছি, কিন্তু প্রশ্নের মধ্যে উত্তর আছে। এটা বড় আকারে জোড়ার আকারে না, ঘুরে ঘুরে সহজে ইয়ে করতে পারে। ঘুরে ঘুরে, এখানে জিনিসটা বোঝার চেষ্টা করো। এখানে দেখো অনেকগুলো সুতা, মনে করো 300-400 সুতা, এই সুতাগুলো প্যারালালি এসে। স্যার এটাকে ওই যে তাঁত বোনার মতো যে কাজ, মানে সুতা দুই ভাগে ভাগ করা হয়। না না, এখানে ভাগ ওকে, ইটস ওকে।
কিন্তু এখানে তো ফাইনালি ফাইনালি না করে একটা দিয়ে করা যায়। ফাইনালি ইন প্রোডাক্ট কিন্তু একটা রোপ, এই যে দেখো সবগুলো একসাথে একটা রশি হয়েছে রোপ। এই রোপ ফর্মে সবগুলো শুধু একসাথে করা হয়েছে, কিন্তু এখানে ট্রাম্পেটের মধ্যে একসাথে করা হয়েছে। পরে বলের মধ্যে যখন জড়াচ্ছে, বলের মধ্যে যখন এটা না আমি এখানে দেখাতে যাচ্ছি আমি। দেখো সবগুলোর সাথে একসাথে করা হয়েছে কন্ডেন্সারের দ্বারা, ট্রাম্পেটের দ্বারা। তখন এই 300-400 ইয়ানকে কিন্তু একসাথে জাস্ট চিজ প্যাকেজের মধ্যে, এই যে এটা বল বলে, এটাকে বল বলে, এমটি চিজ প্যাকেজের মধ্যে এই বলের মধ্যে সুতা জড়ানো হচ্ছে। এই ধরনের ওয়াইন্ডিং করলে এর পরের প্রসেসটা কি বলতে পারবা? এর ওয়ার্পিং এর পরের প্রসেস কি? সাইজিং এর সুবিধা হবে এই জন্য কি? না, সাইজিং এ তো আরো অসুবিধা হবে, এই সুতা প্রত্যেকটা খুলতে হবে না, আরো সমস্যা হবে না? আচ্ছা, সাইজিং কি এভাবে করে নাকি? সাইজিং যদি রোপ আকারে করো তাহলে কি পরে খুলতে পারবা? না স্যার। প্রত্যেকটা সুতা সুতা খুলতে পারবা না, আরো অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল লেগে যাবে। তাহলে কেন করা হয়? স্যার ডাইং এর সুবিধা হবে। কেন এটা কি ডাইং করা হয়? ডাইং কি এইভাবে করে? ডাইং তো সিঙ্গেল রোপ সিঙ্গেল করে, হ্যাঁ? ড্রপ টাইম না একটা ছিল না স্যার? ওকে, তাহলে রোপ ডাইং এর জন্য উত্তরটা সহজ। রোপ ফর্মে করা হয়। এই দেখো, এই যে বলটা বানানো হলো ইয়ান স্টেজ থেকে, এ দেখো বল বানানোর পরে রোপ ডাইং মেশিন, এই দেখো প্রত্যেকটা প্যাকেজ থেকে ওই রোপ গুলা খুলতেছে, এখন আনওয়াইন্ডিং হচ্ছে। আনওয়াইন্ডিং এর উপর দিকে উঠে ওই ডাইং মেশিনে চলে যাচ্ছে। যেহেতু এই ক্ষেত্রে ডাইং হয়, যেখানে ডাইং হচ্ছে রোপ ফর্মে ডাইং হয়, এই জন্য তাকে রোপ ফর্মে ওয়াইন্ডিং করতে হচ্ছে। ওটাকে ওয়ার্পিং বলে, যেহেতু অনেকগুলো সুতা থাকে। এই যে দেখো রোপ ফর্মে ডাইং হচ্ছে। তাহলে এটা গেল আমাদের, এটা এখন আমাদের লাগবে না। আমরা এটারই একটা ম্যাথ করে আজকে শেষ করব। এটা দেখো, এটা আমরা করব। তোমরা বলো তো পাউন্ড ইনটু কাউন্ট এই দুটো কি হয়? কাউন্ট স্কয়ার। হ্যাঁ, দেখো তো আমি একটা যে ওয়ার্ড ফাইল শেয়ার করেছি, দেখতে পাচ্ছ? কাউন্ট ইনটু পাউন্ড। Yes, sir. Thank you. এটা এটা দেখো তো, আমি তো অনেকদিন পরে, দেখো তো ঠিক আছে কিনা, অথবা তোমাদের জানা আছে কিনা। এটা একটু মনে রাখো, কাউন্ট ইনটু পাউন্ড এটাকে বলে হ্যাঙ্ক। আর ওয়ান হ্যাঙ্ক মিন্স 840 ইয়ার্স ইয়ার্ন। আর 2.2046 পাউন্ডে 1 কেজি। এটা একটু তোমরা যদি পারো লিখে রাখলে সুবিধা হবে। কাউন্ট ইনটু পাউন্ড সমান হ্যাঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা আবার ম্যাথে চলে যাই। আমাকে যদি কেউ বলে বা যে এই প্যাকেজটার এত কাউন্টের 30 এনি, 30 এনির মানে কি কেউ বলতে পারবা? এর মানে হচ্ছে যে 840 গজের 30টা হ্যাঙ্ক লাগবে 1 পাউন্ড হওয়ার জন্য। যাই হোক, আমরা শুধু এখন দেখাচ্ছি যে প্যাকেজের লেংথ। দেখো আমাদের আজকের হলো প্যাকেজ লেংথ। প্যাকেজের লেংথ বের করা, এটা অনেক সময় আমাদের সিনিয়র হলো চাকরির ভাইব্রাতেও ধরে। অনেকেই থাকে যে আসলে জানা না থাকার কারণে
আর বলতে পারে না। এই দেখো আজকে আমরা দেখবো প্যাকেজ লেংথ। তাহলে প্যাকেজ লেংথের হলো বলে দিল যে 1 কেজি ওজনের বা 2 কেজি ওজন দাও। 2 কেজি ওজনের একটা প্যাকেজ আছে। 2 কেজি ওজন, যেহেতু আমরা এটা কেজিতে ক্যালকুলেশন করি না, আমরা সাধারণভাবে তোমার পাউন্ডে ক্যালকুলেশন করি। তাহলে কেউ একজন বলো তো 2 কেজি সমান সমান কত, কিভাবে আমরা পাউন্ডে নিয়ে যাব? স্যার 2.2046 দ্বারা মাল্টিপ্লাই করে নিতে হবে। কি করব? মাল্টিপল করব? জি স্যার। ঠিক আছে, করলাম। তাহলে প্যাকেজের ওয়েট ধরলাম, প্যাকেজের ওয়েট যে কেজিতে আসছে কেজি, আর একটা হলো 2.2046 দ্বারা গুণ করলাম, তাহলে এটা বের হলো এত পাউন্ড। এক্স অর এক্স ওয়াই জেড একটা পাউন্ড বের হলো। এখন বলো পাউন্ডের থেকে যদি আমি হ্যাংকে নিয়ে যেতে চাই, পাউন্ড কিন্তু ওয়েট আর হ্যাং হলো লেন্থ, তাহলে কিভাবে করবো বলো তো? আমি একটু আগে যে তোমাদের সূত্র দেখাইলাম ওর মধ্যে তো আছে। স্যার কি বললেন? জি, স্যার কোশ্চেনটা আরেকবার। আমি বললাম যে এখন তো আমরা এটা দ্বারা কি পেয়ে গেলাম, আগে কেজিতে ছিল, আমাকে বললো এই প্যাকেজটার ওজন আছে 2 কেজি। আমি এখন বের করে ফেললাম এটা কত পাউন্ড আছে। এটা তো ওয়েট হলো, এটা ওয়েট কনভার্সন। কিন্তু এখন যদি আমি ওয়েট থেকে তোমার লেংথে যেতে চাই, এই যে দেখো লেংথে, তাহলে পাউন্ডের সাথে কি কি করতে হবে আমাদের বলো? স্যার কাউন্টটা গুণ করতে হবে। পাউন্ড গুণ করলে আমাদের কতগুলো হ্যাঙ্ক এটা বের হবে। দেখো বাকিটা বুঝতে পারছো কিনা দেখো। পাউন্ড কিন্তু পাউন্ড সমান সমান হলো হ্যাঙ্ক। না বুঝতে পারলে হবে না, যেহেতু এটা একদম Yes, sir, বুঝছি। basic ব্যাপার। ব্যাংকে পরে স্যার ইয়ার্ডে নিয়ে নেবো। হ্যাঁ, তাহলে এই যে দেখো, তাহলে প্যাকেজের ওয়েট গেল, এটার দ্বারা আসলো পাউন্ডে, পাউন্ডকে আমি কাউন্ট দিয়ে গুণ করলাম, তাহলে ছিল ধরো 2 কেজি। আর কাউন্ট মনে করো যে ছিল কত 30 এনি, ধরো যে 30 এনি ছিল, 30 এনি ছিল, তাহলে পেয়ে গেলাম কত হ্যাঙ্ক। আর এক হ্যাঙ্কে কত গজ? 840। 840 দিয়ে গুণ করলাম, আলটিমেটলি রেজাল্ট হলো এত ইয়ার্ডস। গজে আসলে ক্যালকুলেশন করলেও এটা সূত্রের প্রয়োজনে, কিন্তু এক্সপ্রেশনটা হয় মিটারে। মিটারে করার জন্য তোমরা বলো তো ইয়ার্ড বড় না মিটার বড়? মিটার স্যার। হ্যাঁ, স্যার ইয়ার্ড বড়। ইয়ার্ড পড়বো। 1 মিটারে হলো 1.0936 ইয়ার্ড। বুঝতে পারছো? মিটার বড়। এই জন্য দেখো ছোট বাইককে বড়তে নেওয়ার সময় সে 0.91, জাস্ট এটা 1/1.09 করেছে, তাহলে মিটারে কনভার্সন করেছে, এটা পেয়ে গেল। এটা কিন্তু অনেক বড় বড় ভাইভাতেও ধরে, এই জন্য এই জিনিসটা তোমাদের অবশ্যই জানতে হবে। অনেক অনেক বড় বড় তুমি যখন চাকরি নিতে যাবা, সিনিয়র হইলেও ধরবে, জাস্ট তোমার একটা আইকিউ একটা টেস্ট করবে যে আসলে তোমার নলেজ কতটুকু, টেস্ট করবে যে এত কেজি একটা প্যাকেজ আছে, এটা লেন্থ কতটুকু। এগুলা তো সহজ, যখন বড় হবা এই দুইটা গুণন করে রেজাল্ট নামায় ফেলবা, এর সাথে এটা গুণন করে রেজাল্ট নামায় ফেলবা, তারপর এটা এক্স হয়ে যাবে, এক্স ইন্টু শুধু গুণন দিবা হলো এটা কাউন্টটা, বলে কত কাউন্টের এত কাউন্টের, এক্স ইন্টু কাউন্ট, তাই বের হয়ে যাবে যে আসলে কত মিটার। তাহলে আমরা যে কোনো প্যাকেজের লিংক বের করতে পারবো, এটা আমরা শিখলাম। তোমরা চাইলে যদি চাও কেউ বুঝিয়ে দিতে পারো, বা না বুঝতে থাকলে প্রশ্ন করতে পারবো। এবার বলের আমরা ওয়েট বের করব। এটা একটা উদাহরণ দিয়েছে, দেখো কাউন্ট ছিল 12, পরীক্ষা এরকমই থাকবে, 12 কাউন্টের 2.5 কেজি ওজনের একটা প্যাকেজ আছে, প্যাকেজের লেন্থ কতটুকু হবে? দেখো 2.5 কেজি ওজনের 12 কাউন্ট মানে তো বুঝোই অনেক মোটা, এটার ওজন অনেক বেশি, বেশি বড় না।
তাহলে 12 কাউন্ট হলে যে জাস্ট কাউন্ট দিয়ে এত দিয়ে ভাগ করেছে, 50,000 মিটারে হয়েছে। যদি আরো বেশি কাউন্ট হতো 30 কাউন্ট, তাহলে অনেক বেশি হতো, 1 লাখের উপরে চলে যেত। 2.5 কেজি ওজনের একটা। এখন হলো বল, ওই যে আমরা যে বলটা করলাম, দেখো একটা বলের ওয়েট কতটুকু? বলের ওয়েট হবে লগের ওয়েট। লগ মানে ওই যে খালি যে এমটি বিমটা, এটাকে লগ বলে। বল বলে হলো একটা ওই যে বল ওয়ার্পিং এর মধ্যে যে একটা প্যাকেজ ছিল খালি, এর উপরে আমরা সুতা জড়াইছি, যার মধ্যে জড়িয়েছি খালিটাকে বলে লগ, আর উপরে যে সুতা জড়াই এটা সহ বল বলে। তাহলে বলের ওয়েট মানে দুইটা যুক্ত করতে হবে, একটা হলো লগের জেনারেল যে ওয়েট আছে এটাকে যুক্ত করতে হবে, আর সুতার ওজন করতে হবে। তাহলে লগের ওয়েট দিয়ে দিয়েছে, দেখো লগের ওয়েট হলো 52 কেজি। আর একটা রোপের মধ্যে 410টা সুতা লাগবে। এখানে একটা এক্সাম্পল দিয়েছে। আর টোটাল কত লেংথ হবে? লেংথ হবে হলো 11,000 মিটার লেংথ হবে। ওই যে রোপে যে রোপ ফর্মে যে জড়াবে 11,000 মিটার লাগবে। আর কাউন্ট হলো 20। তাহলে দেখো কিভাবে ক্যালকুলেশন করবে এটা। সবই তো আছে, জাস্ট একটু বসাই দেবো। সবই বের করা যাবে। লগের ওয়েট বাদ দিলাম, এটা আমাদের মাথা থেকে ছেড়ে দিলাম। 52 কেজিটা ছেড়ে দিলাম। আমাদের সুতার ওজন বের করতেছি। টোটাল কতগুলো সুতা লাগবে আমাদের তাহলে বলো? 410টা না? জি স্যার, 410। 410টা। প্রত্যেকটা সুতার লেন্থ কতটুকু হবে? স্যার এই তো স্যার 11,000 মিটার। 11,000 কি মিটার? মিটার। ঠিক আছে। তাহলে এই দুইটা যখন গুণ করলাম, এই যে এটা হলো নাম্বার অফ ইঞ্চ, এটার কোনো একক নাই, এটা হলো নাম্বার। 410 গুণন 11,000 মিটার। তাহলে বের হইলো যে টোটাল 410টা সুতার কত মিটার সুতা লাগবে। এটা এই দুইটা মিলে ইউনিট কি বলতে পারবা? মিটার। মিটার। এখন শুধুমাত্র কনভার্সন করা। মিটার থেকে যদি আমি তোমার ইয়ার্ডে যেতে চাই, কি করব? স্যার ওই যে কোন পয়েন্ট কত সেন্ট দেখাইলে ওটাতে গুণ দিয়ে দিবো। এই যে দেখো এটা দিয়ে ভাগ দিয়েছে 1.096, ঠিক আছে? তারপরে ইয়ার্ড থেকে হ্যাংকে গিয়েছে, 840 দিয়ে ভাগ করে হ্যাংক হয়ে গেছে। হ্যাংকের পরে আবার সূত্রটা দেখাচ্ছি, যেহেতু নতুন তোমরা এটা খাতায় লিখে রাখলে সুবিধা হবে। এই যে দেখো ইয়ার্ডের পরে হ্যাংকে গিয়েছে। হ্যাংকে যদি কেউ পাউন্ড দিয়ে ভাগ করে, তাই কাউন্ট জাস্ট কনভার্সন করেছে যে কত কেজি হয়েছে। দেখো এটা একটু তোমরা দেখে নাও, পরে আমি ওখানে গিয়ে বলতেছি। আমরা আজকে এই পর্যন্ত থাকবে। তারপরের দিন আমি একটা, এই দেখো মিটার থেকে ইয়ার্ডে গিয়েছে, ইয়ার্ডের পরে হ্যাংকে গিয়েছে। হ্যাংকে যখন কাউন্ট দিয়ে, এই যে কাউন্ট দিয়ে ভাগ করেছে, পাউন্ড বের হয়েছে। পাউন্ডকে যখন 2.204 দিয়ে ভাগ করেছে, তখন আলটিমেটলি কেজি হয়েছে। এই কেজি আর হলো এই যে লগের ওয়েট আর ইয়ার্নের ওয়েট, এই দুইটা মিলে বের হয়েছে বলের ওয়েট। তোমরা যেটা করতে পারো, এখন এটা জাস্ট লিখে রাখো বা একটা স্ন্যাপ নিয়ে রাখো, পরে তোমরা একাকি আরো ডানে বামে করে, এই ডানে বামে করে নিজেরা ক্যালকুলেশন করে দেখতে পারো। যখন যদি না মিলে, এরপরের দিন আমরা এটা নিয়ে আলোচনা করতে পারবো। আরো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। স্যার মিটার থেকে ইয়ার্ডে গেলে কি এটা মানে গুণ হওয়ার কথা না? এটা গুণ হওয়ার কথা। আমি এটা দেখলাম, ওরা যেটা রিপোর্ট করেছে এটা গুণ হবে, ওরা উল্টো করেছে, ঠিক না? জি হ্যাঁ স্যার, স্যার, সেটাই তো আমিও বললাম, কিন্তু স্যার না না, এটা হয় নাই। এটা আমি, ওরা তো হয়তো পরে কারেকশন করেছে। এটা ড্রাফট কপি ছিল, আমি জাস্ট মেইল থেকে নামিয়ে আজকে দেখায় দিলাম। এটা যেটা হবে টোটাল ইঞ্চের সাথে, যেহেতু এটা মিটারে আছে, এখানে ভাগ করতে পারবে, তাহলে পয়েন্ট ওই যে 9144 দিতে হবে। এটা ওরা ভুল করেছে। ক্যালকুলেশনটা দেখা দরকার ছিল, আসলে ক্যালকুলেশন কি দিয়ে করেছে। ওরা খাতা থেকে তুলে দিয়েছে, এটা যেটা করতে হবে এটা উপরে চলে যাবে।
তখন এখানে ইয়ার্ড হয়ে যাবে, এই নিচে 3টা হয়ে যাবে। ইয়ার্ডের 814 দিয়ে ভাগ করলে হ্যাঙ্ক হবে, হ্যাঙ্কটা যদি তুমি কাউন্ট দিয়ে ভাগ করো পাউন্ড হবে, আর পাউন্ড কেজি 2.204 কেজিতে হয়ে যাবে। এই তো, তাহলে তোমরা বেসিক ব্যাপারটা বুঝতে পেরেছো। আর আমি যখন ক্লাসে ম্যাথ করাই আমি চেষ্টা করি যে আসলে যাতে নির্দিষ্ট সূত্র না বলে দিই, সূত্র এটা অ্যাসিস্ট করতে পারে তাকে, আসলে সূত্র তো মূল জিনিসটা হলো যে তার বেসিকটা সে বুঝতে পারছে কিনা। আর এই কাউন্ট কনভার্সনটা জানা দরকার এই জন্য, এটা হলো লেংথ আর ওয়েট দুইটা ডাইমেনশনের কনভার্সন। স্বাভাবিকভাবে যেটা কনভার্সন হয় একই ডাইমেনশনে, ওয়েট ওয়েট, লেংথ লেংথ, কিন্তু এই ওয়েতে তুমি যেহেতু কাউন্টই হলো লেংথ আর ওয়েটের একটা এক্সপ্রেশন, লেংথ আর ওয়েটের একটা এক্সপ্রেশন, এই জন্য শুধুমাত্র কাউন্ট হয়েই তুমি যে কোনো কনভার্সন করতে পারবা। আর চাকরির ক্ষেত্রে বা কোথাও যদি ভাইবা ধরে তখন কিন্তু এরকম একদম ইজিটা ধরবে না, তখন যেটা ধরবে দেখো এখানে শুধু একটা কনভার্সন আমরা করেছি, পাউন্ড থেকে কেজিতে এনেছি, তখন লেংথের মধ্যে মনে করো সেন্টিমিটার বলতে পারে, কিলোমিটার বলতে পারে, কত কিলোমিটার লাগবে, কিন্তু জিনিসটা একই হবে। অথবা এনি সিস্টেমে না বলে কাউন্টটা বলে দিল মেট্রিক সিস্টেমে বললো, অথবা ডেনিয়ারে বললো, অন্য একটা ওয়েতে বললো, শুধু তোমার উদ্দেশ্য থাকবে যদি এনিতে আনতে চাও তাহলে গ্রাম বা কেজি বা পাউন্ড এখানে দিয়ে এসে করতে হবে, আর লেংথটাও তোমার ইয়ার্ডে দিয়ে আসতে হবে, তাহলে তোমার এই ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। যদি কখন পাউন্ড অথবা ইয়ার্ডে দিয়ে আসতে পারো ওয়েট আর লেংথ, তাহলে তোমার এই সূত্রে তুমি ফেলতে পারো। আশা করি তুমি এটা পারবা। তাহলে কি আজকে আমরা এই পর্যন্ত রাখি? ওকে স্যার।